আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইয়েমেন উপকূলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ইসরায়েলি জাহাজ আটক। এদিকে ইডেন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা। জানাবো 14 ইসরায়েলি নাগরিকের মুক্তি, ঘরে ফিরলেন আরও 39 ফিলিস্তিনি। কেবল সামরিক পরাজয় নয়, গাজা যুদ্ধে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ইসরায়েল। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঞ্চল গুজরাটে বজ্রপাতে নিহত অন্তত 20। এবং সর্বশেষ জানাবো ইহুদিবাদী বাহিনীর হামলায় অকার্যকর হয়ে গেছে দামেস্ক বিমানবন্দর, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইয়েমেন উপকূলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ইসরায়েলি জাহাজ আটক। ইয়েমেন উপকূলে এডেন সাগর থেকে ইসরায়েলি মালিকানাধীন আরেকটি জাহাজ আটক করেছে বলে খবর দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। ইসরায়েলের ধনকুবের আইল অফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে সেন্ট্রাল পার্ক নামে তাদের একটি ট্যাঙ্কার ইয়েমেন উপকূলে ছিনতাই হয়েছে। লন্ডন ভিত্তিক জোডিয়াক এক বিবৃতিতে জানিয়েছে তাদের জাহাজটিতে 22 জন ক্রু রয়েছে এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। জাহাজটি একজন তুর্কি ক্যাপ্টেনের অধীনে চলেছিল এবং ক্রুরা রাশিয়া, ভিয়েতনাম, বুলগেরিয়া, ভারত, জর্জিয়া ও ফিলিপাইনের নাগরিক। জাহাজটিতে ফসফরিক অ্যাসিড বোঝাই রয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। গ্লোবাল মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাম্বের জানিয়েছে মার্কিন নৌবাহিনী ওই এলাকায় অভিযান চালানোর চেষ্টা করেছে এবং অন্যান্য জাহাজকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। তবে এখনও এটা পরিষ্কার নয় যে কারা জাহাজটি আটক করেছে। কেউ এর দায়িত্ব স্বীকার করেনি। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যম এক্সে শুধুমাত্র একটি শব্দের করে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন যে ইয়েমেনের রাজধানী এডেনে সৌদিপন্থী সরকার ক্ষমতায় থাকলেও দেশটির বিশাল এলাকা হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। হুতি যোদ্ধারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে চলমান যুদ্ধে যোগ দিয়েছে। হুতি আন্দোলন বলেছে ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের বৈধ টার্গেট। অ্যাম্ব্রে জানিয়েছে ছিনতাইকারীরা সেন্ট্রাল পার্ক জাহাজটিকে ইয়েমেনের হোদাইদা বন্দরে যাওয়ার নির্দেশ দিয়েছে, বলেছে এটি সেদিকে না গেলে জাহাজটির উপর হামলা করা হবে। এর আগে গত শুক্রবার ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলা হয়েছে। তারও আগে গত 19 নভেম্বর লোহিত সাগর থেকে হুতি যোদ্ধারা ইসরায়েলি মালিকানাধীন গ্যালাক্সি লিডার নামে গাড়ি পরিবহনকারী একটি জাহাজ আটক করেছে। জাহাজটি এবং এর 52 জন ক্রু সবাই এখনও ইয়েমেনের হোদাইদা বন্দরে আটক রয়েছে। ইহুদিবাদী ইসরায়েল ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে ইরান হুমকি দিয়ে বলেছিল যে ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকার ওপর পাশবিক আগ্রাসন বন্ধ না করলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যব্যাপী ছড়িয়ে পড়বে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে জোড়া ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ হুথির। ইডেন সাগরে ইয়েমেন উপকূলে ছিনতাইয়ের কবলে পড়া ইসরায়েলি জাহাজ করা মার্কিন নৌবাহিনীর সেই যুদ্ধজাহাজ লক্ষ্য করে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। তবে মিসাইল দুটি মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানতে পারেনি। মার্কিন সেন্টার কমান্ড এই তথ্য জানিয়েছে। সেনকম জানিয়েছে মিসাইল দুটি মার্কিন ওই যুদ্ধজাহাজ থেকে 10 নটিক্যাল মাইল দূরে থাকতেই ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় যুদ্ধজাহাজের কোনো ক্ষয়ক্ষতি বা আহত ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে জানিয়েছে সেনকম। এর আগে ইডেন উপসাগরে ইয়েমেন উপকূলে সশস্ত্র ব্যক্তিদের দ্বারা জব্দ হওয়া ওই বাণিজ্যিক জাহাজটির বিপদকালীন ডাকে সাড়া দিয়ে সেটিকে উদ্ধারে এগিয়ে যায়। পরে জাহাজটি উদ্ধার করে নিরাপদে নেওয়া হয় মার্কিন নৌবাহিনী দাবি করেছে। গ্লোবাল মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানিটি জানিয়েছে ইয়েমেনের রাজধানী এডেনে সৌদিপন্থী সরকার ক্ষমতা থাকলে এটি আরও যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। 14 ইসরায়েলি নাগরিকের মুক্তি, ঘরে ফিরলেন আরও 39 ফিলিস্তিনি। ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে গতকাল সন্ধ্যায় আরও কিছু বন্দীকে মুক্তি দিয়েছে উভয় পক্ষ। হামাস তাদের কাছে থাকা 17 জন বন্দীকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে 13 জন ইসরায়েলি নারী এবং শিশু, একজন রুশ ইসরায়েলি দ্বৈত নাগরিক এবং বাকি 3 জন থাইল্যান্ডের অধিবাসী। প্রথম দুদিনের বন্দীদের দক্ষিণ গাজার রাফা ক্রসিংয়ের কাছে মুক্তি দেওয়া হলেও রবিবারের বন্দরকে উত্তর গাজার সোজাইয়া এলাকায় মুক্তি দেওয়া হয়েছে।
উত্তর গাজার ব্যাপক এলাকা ইহুদিবাদী সেনারা দখল করে নিলেও সোজাইয়া এখনো হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া দক্ষিণ গাজার পুরোটার ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তে শুধুমাত্র নারী ও শিশুদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু গতরাতে যে রুশ ইসরায়েলি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে তিনি একজন যুবক। এই প্রথম কোন প্রাপ্তবয়স্ক পুরুষকে মুক্তি দিল হামাস। প্রতিরোধ আন্দোলনটি বলেছে, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তার প্রতি সম্মান জানিয়ে একজন রুশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েল ও তার কারাগারগুলোতে বন্দী ৩৯ জনের তৃতীয় দলকে রবিবার রাতে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত সব বন্দীকে স্বাগত জানাকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে হাজার হাজার ফিলিস্তিনি সমবেত হয়েছেন। পরে রেড ক্রসের বাসে করে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীরা সেখানে পৌঁছিয়েছেন। সূত্র জানাচ্ছে পার্স টুডে। কেবল সামরিক পরাজয় নয়, গাজা যুদ্ধে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ইসরায়েল। গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পাশবিক হামলায় প্রায় ৫১ দিন পর হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতির আওতায় এখন সেখানে বন্দী বিনিময় চলছে। তবে গাজায় কয়েক সপ্তাহের যুদ্ধে তেল আবিব বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। গাজার গণহত্যাকে ইহুদিবাদী ইসরায়েল তার বিজয় হিসেবে বিবেচনা করতে পারে, তবে এই শাসক গোষ্ঠী প্রকৃত যুদ্ধে যে জয়ী হয়নি তাতে কোনো সন্দেহ নেই। এতে তেল আবিব সরকারের সামরিক উদ্দেশ্য তো পূর্ণ হয়নি, বরং এতে বিপুল মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সরকারের অর্থ মন্ত্রণালয় অক্টোবরের ঘোষণা করেছে যে যুদ্ধের দৈনিক ব্যয় প্রায় $২৭০ মিলিয়ন, যার অর্থ মাসে $৮ বিলিয়ন বেশি। যদিও যুদ্ধ মন্ত্রণালয় ঘোষিত বার্ষিক বাজেট প্রায় $২৪ বিলিয়ন। অন্য কথায় ৫০ দিনের যুদ্ধে ইসরায়েলি প্রায় $১৬ বিলিয়ন খরচ করে ফেলেছে, যা এই শাসক গোষ্ঠীর বার্ষিক সামরিক জোটের প্রায় ৭০ ভাগের সমতুল্য। অন্য রিপোর্ট অনুযায়ী যুদ্ধের অর্থনৈতিক খরচ অনেক বেশি হয়েছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীটির টিভি চ্যানেল 12 এই সরকারের অর্থ মন্ত্রণালয় সিনিয়র পরিচালকদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে একটি রিপোর্ট খেপেছে, যে বৈঠকে প্রায় ৩ ঘন্টা স্থায়ী হয়েছিল এবং এতে গাজার বিরুদ্ধে যুদ্ধের ব্যয় নিয়ে আলোচনা করা হয়েছিল। এই বৈঠকে উপস্থিত যে তথ্য অনুসারে যুদ্ধে প্রতিদিন ইহুদিবাদী শাসক প্রায় $১ বিলিয়ন শেকেল খরচ করেছে এবং এর মধ্যে রয়েছে সৈন্যদের বেতন প্রদান সহ যুদ্ধের সরাসরি খরচ, যাতে প্রতিটি সদস্য প্রতিদিন ১,০০০ শেকেল পায়। এছাড়া যুদ্ধে বিমান বাহিনীর পাইলটদের বেতন এবং এই বাহিনীর জন্য জ্বালানি এবং খাদ্য ও সামরিক সরঞ্জাম সরবরাহ মেটাতে ইসরায়েলি শাসক গোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ভারতের গুজরাটে বজ্রপাতে নিহত অন্তত ২০। ভারতের গুজরাট রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে রাজ্যটির বেশ কয়েকটি জেলায় হওয়া এই বজ্রপাতে তারা প্রাণ হারিয়েছেন। এছাড়া অসমের এই বৃষ্টিতে রাজ্যটির মানুষের নাকাল হয়ে পড়েছেন। রাজ্যটির বেশ কয়েকটি স্থানে ফসল নষ্ট হয়েছে। আজ এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার গুজরাটে অমৌসুমী বৃষ্টিপাতের পর বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতির পাশাপাশি বজ্রপাতে অন্তত ২০ জন মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া স্থানীয় প্রশাসন ত্রাণ কাজে নিযুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, গুজরাটে বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির জেরে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে বজ্রপাতের কারণে গুজরাটের ১৩টি জেলায় ওই ২০ জন মারা গিয়েছে। এছাড়া আজও গুজরাটের কিছু অংশে দুর্যোগময় আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দুর্যোগের মাত্রা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি। ইহুদিবাদী বাহিনীর হামলা অকার্যকর হয়ে গেছে দামেস্ক বিমানবন্দর। ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ায় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের উপর বিমান হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সেখানে ফ্লাইট ওঠানামা করানো অসম্ভব এবং সম্ভব হচ্ছে না। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, দামেস্ক বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই বিমানবন্দরে আসা সমস্ত বিমানকে আলেপ্পো এবং লাতাকিয়া বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে।